আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তার অবস্থান থেকে আশা করি আল্লাহর রহমতে আপনিও ভালো আছেন। তো কালকে আপনাদের মাঝে একটি পোস্ট করেছিলাম যে কালকে এনএসআই সম্পর্কে আপনাদের যদি কারো কিছু জানা থাকে, এনএসআই যে পদটি সেটা হচ্ছে ফিল্ড স্টাফ। এই পদটি সম্পর্কে যদি আপনারা কেউ কোনো কিছু জানতে চান তবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে এবং এনএসআই যে পদটি ফিল্ড স্টাফ এই সম্পর্কে সকল ধরনের পরীক্ষা, সুযোগ সুবিধা সহ ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব এবং আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সবকিছুই জানতে পারবেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আর একটি অনুরোধ করব, সেটি হচ্ছে যে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এনএসআই যে পদটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে ফিল্ড স্টাফ। তো আশা করি যে আপনারা অনেকেই বেশিরভাগই ফিল্ড স্টাফে আবেদন করেছেন, সেই প্রেক্ষিতে আজকে ফিল্ড স্টাফ সম্পর্কেই আমরা আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই পদের কাজ কি এবং এই পদের পোস্টিং কোথায় হয়, সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুধুমাত্র এনএসআই সম্পর্কে আহ, আলোচনা করব এবং এনএসআই ফিল্ড সম্পর্কে আলোচনা করব। এর বাইরে কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে আজকে কোনো আলোচনাই করব না। তো আশা করি ভিডিওটির সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন পুরো ভিডিওটি। অনেক কিছু জানবেন এবং অনেক অজানা তথ্য আপনি না জেনে থাকলেও আপনি আজকে ভিডিওর মাধ্যমে জেনে থাকবেন। তো অনেক কিছুই আসলে লিখে রেখেছি যা আসলে মুখস্থ আসলে বলা সম্ভব নয়, তারপর আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব হেল্প করার জন্য। যদিও আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনার মনে হয় যে না, অনেক তথ্য আসলে মিস্টেক হয়েছে বা অনেক কিছু আপনি এখান থেকে জানতে পারেননি, তবু কমেন্ট করবেন, আমি আশা করি, বা ইনবক্স করবেন, আমি আশা করি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু পারি সহযোগিতা করার জন্য। তো এবার আসি মূল আলোচনায়। এনএসআই সম্পর্কে আমরা অনেকেই জানি এবং অনেকে আসলে জানি না এনএসআই কাজটা কি বা এনএসআই এই জিনিসটা কি। অনেক দেখা গেছে অনেকে গ্রামের মানুষ বা অনেকে জায়গার মানুষ বা অনেকে আসলে জানে না যে এনএসআই টা আসলে কি। অনেকে আমরা জানি যে আসলে সরকারি সংস্থা যেগুলো আছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনী যেমন আছে, পুলিশ, র্যাব, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, এগুলো হয়তো আমরা অনেকে সচরাচর জানি, কিন্তু এর পাশাপাশিও যে একটা ডিপার্টমেন্ট আছে যেটা আসলে তারা দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থায় তথ্য দিয়ে থাকে এবং এই কাজগুলো তারা অনেক ঝুঁকিপূর্ণ কাজগুলো তারা করে থাকে। তো এই বাহিনী সম্পর্কে অজানাই থাকে, কারণ আসলে এটা একটা জাতীয় গোয়েন্দা সংস্থা, এজন্য আসলে অনেকে সামনাসামনি আসে না এই তথ্যগুলো এবং অনেকে জানে না যে এরকম একটি বাহিনী আছে। তো অনেকে আবার জানে, অনেকে আবার পরীক্ষাও দিয়েছেন। তো সে প্রেক্ষিতে অনেকে জানা আছে, কিন্তু বেশিরভাগ মানুষই আমরা জানি না যে এনএসআই এর মতো একটা ডিপার্টমেন্ট আছে এবং তারাও ডিপার্টমেন্টের মতো সিভিল ডিফেন্সের মতো তারাও আইন শৃঙ্খলা বাহিনীর থেকেও তারাও এইভাবে কাজ করে থাকে। তো যাই হোক, মূল আলোচনা যাওয়ার আগে এনএসআই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিই। আসলে এনএসআই কি? এনএসআই হচ্ছে একটি তিনটি শব্দের সমন্বয়ে একটি গঠিত, সেটা হচ্ছে যে এনএসআই অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স, যাকে ইংলিশে বলা হয়, এবং বাংলায় যদি বলা হয় তাহলে বলা হয় হচ্ছে জাতীয় গোয়েন্দা সংস্থা। তো এটার কাজ হচ্ছে আপনার মূলত হচ্ছে জাতীয় নিরাপত্তা সংস্থাকে বোঝায়, অর্থাৎ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংস্থা, যেটা আসলে জাতীয় গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের যত অভ্যন্তরীণ তথ্য আছে, গোপনীয় তথ্য এবং সকল কার্যাবলী তারা এগুলো কালেক্ট করে এবং তথ্য তালিকা প্রকাশ, তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে। এই হচ্ছে এনএসআই এর প্রধানত কাজ। এবং এছাড়াও আরেকটি কাজ হচ্ছে যে আপনার দেখা গেছে একটি অঞ্চলে, একটি জেলায় বা একটি বিভাগে দেখবেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন মানুষ আছে, তারা আসলে এই তথ্যগুলো কালেক্ট করে, কিন্তু আসলে আপনার চোখে সামনে দিয়ে তারা ঘুরে, কিন্তু আপনি আসলে বুঝতে পারেন না। তো তাদের কাজ হচ্ছে যে জাতীয় গোয়েন্দা সংস্থা, অর্থাৎ গোপনীয় সবকিছু তারা তথ্য কালেক্ট করে এগুলো আসলে আইন শৃঙ্খলা বাহিনীকে সেগুলো তথ্য প্রদান করা হয় এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তারা কাজ করে থাকে। তো এনএসআই এর পুরো বাহিনীর কাজ কি? সেটা হচ্ছে যে পুরো বাহিনী অর্থাৎ ফিল্ড স্টাফ থেকে শুরু করে এডি পর্যন্ত তাদের কাজ কি? পুরো বাহিনীর কাজ হচ্ছে দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, তারপর হচ্ছে আপনার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা, সন্ত্রাসবাদ ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের উপর নজর রাখা, ভিন্ন দেশের গোয়েন্দা
তৎপরতা নজরদারি করা এবং সরকারকে জাতীয় নিরাপত্তা বিষয়ে তথ্য প্রদান করে সহায়তা করা এবং সর্বক্ষেত্রে বলা যায় যে আসলে ন্যাশনাল ইন্টেলিজেন্স সিকিউরিটির কাজই হচ্ছে জাতীয় নিরাপত্তার গোয়েন্দা সংস্থার কাজ করা। তো সংক্ষেপে যদি আপনাদেরকে একটু উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন যে ডিবির কাজ কি। তো মূলত ডিবির কাজের আপনারা হয়তো একটু ধারণা দিবেন যে ডিবি যেমনটা কাজ করে থাকে, এই ন্যাশনাল সিকিউরিটি ফোর্সও দেখা গেছে ইন্টেলিজেন্স, তারা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে তারা ঠিক তদ্রূপ ওইভাবেই কাজ করে থাকে। যারা আপনারা বুঝতে পারেননি তাদেরকে উদাহরণস্বরূপ এটা বলা হচ্ছে। তো এটাই হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কাজ। তো আমরা যারা বেশিরভাগই যে পদটি আবেদন করেছি সেটা হচ্ছে যে ফিল্ড স্টাফ। ফিল্ড স্টাফ অনেকে জানেন না যে আসলে ফিল্ড স্টাফটা কি। তো ফিল্ড স্টাফের আগের নাম ছিল হচ্ছে ওয়াসার কনস্টেবল, পরবর্তীতে তারা নাম সংশ্লিষ্ট চেঞ্জ করে তারা এই নামটি দিয়েছে ফিল্ড স্টাফ। কিন্তু পূর্বে যারা পরীক্ষা দিয়েছেন বা যারা আবেদন করেছিলেন তারা জানেন যে ওই ফিল্ড স্টাফের নামের আগে ছিল ওয়াসার কনস্টেবল। তো এটাকে বাংলায় যদি মিনিং করা হয় সেটা বলা হয় হচ্ছে মাঠ কর্মী, অর্থাৎ ফিল্ড স্টাফ মানে হচ্ছে মাঠ কর্মী বাংলায় বলা হয়। তো ফিল্ড স্টাফের কাজ কি অনেকে জানতে চান যে ভাইয়া ফিল্ড স্টাফের কাজটা যদি একটু বলতেন। ফিল্ড স্টাফের কাজ হচ্ছে বাংলায় যেহেতু আমরা জানি যে মাঠ কর্মী, তাহলে মাঠ কর্মী হিসেবে তারা কি কাজ করে থাকে। ফিল্ড স্টাফের যেগুলো কাজ তারা করে থাকে বেশিরভাগ সেটা হচ্ছে যে গোপনে তথ্য সংগ্রহ করা, নজরদারি করা, গোপনে তদন্ত করা, তথ্য প্রতিবেদন তৈরি করা, প্রত্যেক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করা এবং অভ্যন্তরীণ গোয়েন্দা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করা। তো এটাই হচ্ছে ফিল্ড স্টাফের কাজ। আপনারা অনেকে জানেন যে ফিল্ড স্টাফের কাজটা কি, অনেকে বুঝতে পারেন না যে জাতীয় তো গোয়েন্দা সংস্থা, তাহলে আমরা ফিল্ড স্টাফের কাজটা কি করব। ফিল্ড স্টাফের কাজ মূলত হচ্ছে এগুলোই, যে আপনি গোপনে তথ্য সংগ্রহ করবেন এবং আপনাকে যে অঞ্চলে দেওয়া হবে সেই অঞ্চলে আপনি বা জেলায় দেওয়া হবে বা উপজেলায় যে জায়গায় পোস্টিং দেওয়া হবে সেই জায়গায় আপনাকে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হবে। তারপরে আপনার প্রত্যেক আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করবেন। তারপরে আপনার অভ্যন্তরীণ যেগুলো নিরাপত্তার ক্ষেত্রে সেগুলো কাজ করবেন এবং প্রতিবেদন তৈরি করবেন। তো এবার আসি ফিল্ড স্টাফের যোগ্যতা কি। অনেকে বলে থাকেন যে ভাইয়া ফিল্ড স্টাফে কি ডিফেন্সের মতো বা অন্যান্য আর্মি পুলিশের ক্ষেত্রে কি এইভাবে যোগ্যতা যাচাই করা হয়। ফিল্ড স্টাফের যোগ্যতা মানে এনএসআই যোগ্যতার ক্ষেত্রে আপনার ফিল্ড স্টাফ যেটা সেটা হচ্ছে যে ডিফেন্সের মতো এটা তেমন একটা মাঠ হয় না। আপনারা অনেকে জানেন যে বলে থাকেন যে ভাই পুলিশের মতো কি এটা মাঠ হয়ে থাকে, আর্মির মতো কি এটা মাঠ হয়ে থাকে। আসলে তেমনটা নয়। এনএসআই সম্পূর্ণ ডিপার্টমেন্ট, তারা পরীক্ষা নিয়ে থাকে ঢাকায়, বেশিরভাগই ঢাকায় পরীক্ষা নিয়ে থাকে এবং এটার কোনো মাঠ হয় না। তো এটার যোগ্যতা হচ্ছে আপনার বয়স 18 থেকে 32 বছর হতে হবে, 5 ফুট 4 ইঞ্চি হতে হবে হাইট। তারপর হচ্ছে আপনার শরীরে কোথাও ভাঙা থাকা যাবে না, মানে আমরা অনেকে হাড় ভাঙা থাকে, পাও ভাঙা থাকে বা বড় ধরনের অপারেশন আছে, সেগুলো থাকা যাবে না। টোটাল ক্ষেত্রে হচ্ছে আপনার এই কয়েকটি ভিতরে আপনি সিলেক্টেড যদি থাকেন তাহলে আপনি এনএসআইতে আবেদন করতে পারবেন। অর্থাৎ 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স থাকতে হবে এবং 5 ফুট 4 ইঞ্চির উপরে থাকতে হবে, নিচে হলে হবে না। আর দেখা যাচ্ছে শরীরে কোথাও হাড় ভাঙা থাকা যাবে না, বা দেখা যাচ্ছে আপনারা আবেদন করেছেন তার কিছুদিন পরে আপনার হাত ভেঙে গেছে, পাও ভেঙে গেছে, এই অবস্থায় কিন্তু আপনি চাকরি করতে পারবেন না। তাই সবসময় আবেদনের পরবর্তীতে যদি আপনার স্বপ্ন থাকে এনএসআই চাকরি করা, তবে একটু সতর্কতা মেনে চলবেন যেন আপনার শরীরে কোথাও ভাঙা না থাকে। আর পূর্বে যদি ভাঙা থাকে, যেমন অনেকের হাত ভেঙে গেছে এখন ঠিক হয়ে গেছে, তারা অবশ্যই করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু বর্তমান অবস্থায় যদি আপনার হাত পা ভেঙে যায় এবং সেগুলো যদি অপারেশন করা, বড় ধরনের সার্জারি করা থাকে, তাহলে কিন্তু আপনি করতে পারবেন না। তো এবার আসি এনএসআই ফিল্ড স্টাফ সম্পর্কে পরীক্ষার ধরন। আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাইয়া ফিল্ড স্টাফের পরীক্ষাটা কেমন ধরনের হয়ে থাকে, এটা কি মাঠ পর্যায়ের। আসলে মাঠ পর্যায়ের হয়ে থাকে না, এখানে পরীক্ষাটি আপনার 5টি ধাপে অনুষ্ঠিত হবে। সেটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের এনএসআই এর যতগুলো পদ আছে সবগুলো পদেরই 5টি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এই 5টির মধ্যে যদি আপনি যে কোনো একটিতে যদি বাদ পড়ে যান তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার অনিশ্চিত হয়ে যাবে। তাই এনএসআই এর মতো গোয়েন্দা সংস্থা এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে দেখা হবে। তাই সবসময় মনে রাখবেন যেন 5টা ধাপেই আপনাকে উত্তীর্ণ হতে হয় এবং সেই ক্ষেত্রেই আপনার ইচ্ছাশক্তি এবং সেইভাবে পড়াশোনা আপনাকে চালিয়ে যেতে হবে।
এখানে কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টের মতো না যে আপনি পিলি পাস করলেন, রিটেন পাস করলেন, পরবর্তীতে কোনো এক সিনিয়র বা কোনো একজনকে ধরে আপনি সুপারিশ করে চাকরি নেবেন। এখানে কিন্তু তেমনটা নয়। এখানে আপনাকে নিখুঁতভাবে 5টি বিষয়ে পাস করে যেতে হবে। তাহলে আমরা জেনে নিই যে 5টি বিষয় কোন 5টি ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। প্রথম আসি যে পিলি। আমরা অনেকে পিলি মানে বুঝি না। আমরা পিলিকে যেটা বুঝাই সেটা হচ্ছে যে এমসিকিউ, অর্থাৎ আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, যেমন আমরা একটি প্রশ্ন থাকে, তার 4টি অপশন থাকে। সেই 4টি অপশনের মধ্যে আহ, যে কোনো একটি উত্তর হয়, সেই উত্তরটি আমরা বৃত্ত ভরাটের মাধ্যমে উত্তর দিয়ে থাকি। সেটাকেই আমরা বলে থাকি পিলি বা এমসিকিউ, অর্থাৎ পরীক্ষার ভাষায় যেটাকে বলা হয় পিলি। তো এটাকে আপনারা ধরে নেবেন এমসিকিউ, যারা বুঝতে পারেন না তারা ধরে নেবেন এমসিকিউ। তো এটাই হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা, অর্থাৎ পিলি এমসিকিউ। তো এখানে যদি আপনি টিকে যান, তারপরে আপনাকে দ্বিতীয় ধাপে নেওয়া হবে। দ্বিতীয় ধাপটি হচ্ছে রিটেন। তো আমরা তো অনেকে জানি যে রিটেনে আসলে পরীক্ষাগুলো কেমন হয়। তো এখানে আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। আর এরপরে আসি আছে মেডিকেল। আপনাকে মেডিকেল নেওয়া হবে। তারপর আপনার নেওয়া হবে ভাইবা। তারপর আছে আপনার ভেরিফিকেশন হবে, চূড়ান্ত ভেরিফিকেশন। তো এই 5টি ধাপের পরীক্ষা আপনাকে নেওয়া হবে। তো এটা শুধু যে ফিল্ড স্টাফ সেটার ক্ষেত্রে নয়, এটা আপনার এনএসআই যতগুলো পদ আছে সবগুলো পদের জন্যই প্রযোজ্য। এই 5টি ধাপের পরীক্ষা আপনাকে খুব নিখুঁতভাবে তারা নেবে, এবং এই 5টির মধ্যে যদি আপনি যে কোনো একটিতে ফেল করেন তাহলে কিন্তু আপনার চাকরি অনিশ্চিত হয়ে যাবে। তাই সবসময় মনে রাখবেন যেন আপনার এই 5টি ক্ষেত্রেই আপনি উত্তীর্ণ হতে পারেন। তো এবার আসি যে সুযোগ সুবিধা। এনএসআই তে চাকরি করলে কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং আপনি কেন এনএসআই তে চাকরি করতে চান, বা এনএসআই তে চাকরি কেন এত আকর্ষণীয়, অনেকে পছন্দ কেন। তো অনেকে আসলে শুধুমাত্র এটুকুই জানে যে এটা একটা জাতীয় গোয়েন্দা সংস্থা। তো এইটুকুর ক্ষেত্রে আসলে আপনারা চাকরি করতে ইচ্ছুক, কিন্তু এর পাশাপাশি যে আরো অনেক সুযোগ সুবিধা আছে এটা অনেকের অজানা। তো আপনি কেন এই চাকরিটা করবেন এবং এখানে কি কি সুযোগ সুবিধা পাবেন, তো আমি একে আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করতেছি। এটা হচ্ছে 16তম গেট, কিন্তু গেজেট অনুযায়ী এটা হচ্ছে আপনি দ্বিতীয় স্তর, অর্থাৎ আপনার বিসিএস এর সমতুল্য আপনি এখানে চাকরি করলে সেই সমতুল্য আপনি পাবেন। সামাজিক মর্যাদা তো আপনার আছেই। তো এখানে আপনি অনেকগুলো ভাতা পাবেন, তার মধ্যে পাবেন বাড়ি ভাড়া, চাকরির ঝুঁকি ভাতা। অর্থাৎ আপনারা জানেন যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা অনেক সময় অনেক জেলায় বা অনেক কাজে তথ্য সংগ্রহ করতে গেলে অনেক ঝুঁকিপূর্ণ কাজেও তাদের পড়তে হয়, এবং অনেক ঝুঁকি নিয়ে তাদের তথ্য সংগ্রহ করতে হয়। তো এনএসআই তে চাকরি করলে আপনি সেই ঝুঁকি ভাতাটা পাবেন। তারপর হচ্ছে আপনার মাঠ অপারেশন, অর্থাৎ এমন সময় আছে যে এমন ডিউটি আপনার পড়তে পারে যে আহ, এমন এলাকায়, সেখানে দেখা যাচ্ছে যে আপনার কিছু অপারেশন চলাকালীন দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ থাকতে পারে, সেই অপারেশনের ভাতাটাও আপনি পাবেন। তারপর হচ্ছে যে এখানে আপনি মাস গেলে একটি বোনাস পাবেন। যেমন অন্যান্য ডিপার্টমেন্টে মাসিক যে বেতনটা হয় শুধুমাত্র সেই মাসিক বেতন এবং কিছু ভাতা থাকে, কিন্তু এনএসআই এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এনএসআই আপনি বেসিক যেমন বেতন পাবেন, পাশাপাশি যেই ভাতাটা পাবেন, এবং তার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনি বার্ষিক একটা বোনাস পাবেন। অর্থাৎ আপনি 3টা সেগমেন্টে আপনি বেতনটা পাবেন। অর্থাৎ আপনার বেসিক, আপনার ভাতা সহ, এবং আপনার একটি মাসিক একটা বোনাস থাকবে। সেই মাসিক এই 3টা সমন্বয়ে আপনি বেতন পাবেন। তাহলে আপনি হিসাব করুন আপনি কেন এনএসআই তে চাকরি করবেন না, বা কেন এত এনএসআই মানুষের কাছে পছন্দ। এরপরে আছে যে এখানে পদোন্নতি এবং প্রমোশন পাবেন। যেমন ফিল্ড স্টাফ থেকে সিনিয়র ফিল্ড স্টাফ, এরপর জুনিয়র ফিল্ড স্টাফ থেকে আরো অনেক পদোন্নতি আছে। তো এভাবে আপনি পাবেন। তারপর আছে উচ্চতর প্রশিক্ষণ এবং দক্ষতা, চিকিৎসা ভাতা এবং ছুটি। আহ, এরপরে আসি আমরা অনেকে আসলে বিদেশ যেতে চাই, যে ভাই অনেকে জানতে চান যে, বা আমরা অনেকে জানি যে বিসিএস ক্যাডারের ভিতরে একটা প্রশাসনিক বা ফরেনার ক্যাডার আছে, যেটা মাত্র তারা বিদেশে ভ্রমণ করতে পারে এবং বিদেশেও যেতে পারে। তো অনেকে বলেন যে ভাই আমরা কি এনএসআই তে চাকরি করলে কি বিদেশ ভ্রমণ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই। এনএসআই তে চাকরি করলে আপনার এই একটি সুযোগ পাবেন, আপনি ফরেনার হতে পারবেন। অর্থাৎ ফরেনার ক্যাডার না হয়েও আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন। যেমন আমরা অনেকে জানি যে বিসিএস ক্যাডারের মধ্যে ফরেন ক্যাডার, তারাই শুধুমাত্র মনে হয় দেশ ভ্রমণ করতে পারে চাকরির সুবাদে, কিন্তু আসলে তেমনটা নয়। এনএসআই এর ভিতরেও আপনি প্রশিক্ষণের ক্ষেত্রে এবং চাকরির সুবাদে আপনি অনেক দেশে ভ্রমণ করতে পারবেন, এবং সেই দেশে আপনি চাকরি করতেও পারবেন। তারপরে আসি আপনার সরকারি নিরাপত্তা। সরকার থেকে আপনাকে কিছু নিরাপত্তা দেওয়া হবে, এবং আপনি যখন রিটায়ার করবেন, চাকরি শেষ হয়ে যাবে, আপনি রিটায়ার করবেন, তারপরেও আপনাকে নিরাপত্তা দিবে সরকার।
তাহলে আপনি কেন এনএসআইতে জব করবেন না? কেন এত পছন্দনীয়? অর্থাৎ আপনি যখন রিটায়ার করবেন তারপরও আপনাকে সরকার আপনাকে এই বাহিনী থেকে আপনাকে নিরাপত্তা দেওয়া হবে। এরপর আসি যে আপনার বেতন পাওয়ার সাথে সাথে আপনি বোনাস পাবেন, অর্থাৎ বেতনের সাথে তো বললামই যে 2টি বোনাস আপনি অবশ্যই পাবেন, যেটা অন্যান্য ডিপার্টমেন্টে যেমন শুধুমাত্র বেসিক এবং ভাতা দিয়েই আপনাকে বেতন দেওয়া হবে, কিন্তু এনএসআই এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। এনএসআই এর ক্ষেত্রে 3টা ধাপেই আপনি বেতন পাবেন, বেসিক, ভাতা এবং বোনাস সহ আপনি 3টি সমন্বয়ে বেতন পাবেন। এরপর তো আছে আবাসন সুবিধা। আবাসন বলতে আপনারা অনেকে জানতে চান যে ভাইয়া চাকরির ক্ষেত্রে কি আমাদের কি কোয়ার্টার বা থাকার জায়গা কি দিবে? হ্যাঁ, অবশ্যই। এটা একটা গোয়েন্দা সংস্থা, আপনাকে অবশ্যই থাকার জায়গা এবং কোয়ার্টারের ব্যবস্থা তারা করে দিবে। তবে চাকরি প্রথম ক্ষেত্রে প্রথম হয়তো আপনি নাও পেতে পারেন, কারণ এটা হচ্ছে যে আপনার চাকরির ক্ষেত্রে আহ, কয়েক বছর যাবে, তারপরে হচ্ছে আপনি এগুলো আবাসন সুবিধাটা অনেক সময় পেতে পারেন খুব সহজেই, কিন্তু প্রথম আপনি নাও পেতে পারেন। তো সামাজিক মর্যাদা তো আছেই, সমাজে তো মূল্যায়ন আছে। আপনি যেখানেই যাবেন শুধুমাত্র যদি বলেন যে আমি জাতীয় গোয়েন্দা সংস্থায় চাকরি করি, তাহলে দেখবেন যে আসলে আপনার মর্যাদাটা কোথায় এবং তারা কতটা মূল্যায়ন করে। অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু এমনটা না যে সে বললো বা এরকম মর্যাদা করলো, কিন্তু এনএসআর ক্ষেত্রে ভিন্ন। আপনি যেখানেই যান না কেন, যে কোনো প্রতিষ্ঠানে আপনি যে যদি বলেন যে আমি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় জব করি, তাহলে দেখবেন তাদের আপনাকে কেমন মর্যাদা দিচ্ছে, কেমন সম্মান দিচ্ছে। অনেক সময় আমরা অনেক জায়গায় দেখে থাকি যে সিআরডি যারা জব করেন তারা যদি অন্যান্য প্রতিষ্ঠানে যে তারা পরিচয় দেয় যে আমি সিআরডি, তাহলে দেখবেন যে তাদের সমমর্যাদা কেমন। তো এবার আসি, এটা হচ্ছে যে অনেক পাওয়ারফুল একটি জব। আপনি আরেকটা বিষয় হচ্ছে রেশন। অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে রেশন তারা পেয়ে থাকে একটি সদস্য বা একটি পরিবারের ক্ষেত্রে। আপনি এখানে আপনি রেশন পাবেন 4 সদস্য মিলে, অর্থাৎ আপনি সহ আপনার ওয়াইফ এবং ছেলে মেয়ে, এই 4 সদস্য মিলে আপনি একটি 4 রেশন পাবেন, যা প্রায় 4 থেকে 6 হাজার টাকার মতো। তো এবার আসি পরীক্ষা। অনেকে বলে থাকেন যে আসলে ভাইয়া যে পরীক্ষাটি আসলে কত ঘন্টার হয়ে থাকবে বা কত মিনিটের হয়ে থাকবে এবং কি কি বিষয়ে পরীক্ষাটি আসছে। এখানে আপনার পরীক্ষাটি হবে 1 ঘন্টা ভিত্তিক, 100 মার্কের। এখানে আপনার বাংলা থাকবে, ইংরেজি থাকবে, সাধারণ জ্ঞান থাকবে, এছাড়া বাংলাদেশের বিষয়বলি থাকবে। টোটাল 100 মার্কের পরীক্ষা থাকবে, অর্থাৎ 90 মিনিটের, ধরে 90 মিনিটের প্রায় পরীক্ষাটি থাকবে বা 1 ঘন্টা পরীক্ষাটি থাকবে। কারণ বর্তমানে আসলে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে 100 মার্কের প্রায় 1 ঘন্টার উপরে পরীক্ষাটি হয়ে থাকবে। তো লিখিত পরীক্ষাটি হবে হচ্ছে হলো আপনার বাংলায় থাকবে 50 মার্কস, 50%, ইংরেজি থাকবে 20%, গণিত থাকবে 20%, সাধারণ জ্ঞান থাকবে 10 থেকে 15%, অর্থাৎ এটা হচ্ছে লিখিতের ক্ষেত্রে। আর এমসিকিউর ক্ষেত্রে হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এছাড়া বাংলাদেশ বিষয় বলি, এগুলোই হচ্ছে আপনার এমসিকিউ আকারে থাকবে। অর্থাৎ লিখিত যেমন 50%, 20%, গণিত 20%, ইংরেজি 20% এবং সাধারণ জ্ঞান 10 থেকে 15%, ঠিক এমসিকিউ এবং লিখিত ঠিক একই মার্কে থাকবে। তো এবার আসি যে আপনারা অনেকে জানতে চেয়েছেন ভাইয়া যে এটা ট্রেনিং আসলে কেমন হয়ে থাকে বা ট্রেনিং কারা নিয়ে থাকে। তো এটা ট্রেনিং হচ্ছে যে আপনার 3টা বাহিনীর সমন্বয় হয়ে থাকে। এটা হচ্ছে আপনার নৌবাহিনী, বিমান বাহিনী এবং আর্মি থেকে স্পেশাল ফোর্সের মাধ্যমে হয়ে থাকে। এবং 3টি বাহিনীর তাদের গোয়েন্দা সংস্থা আছে, এবং 3টি বাহিনীর যারা সিনিয়র অফিসার স্পেশাল গোয়েন্দা ফোর্সের, তাদের দিয়েই আসলে আপনার এটা ট্রেনিং হয়ে থাকে, এনএসআই ট্রেনিংটা হয়ে থাকে। এই 3 বাহিনী থেকে স্পেশাল সিনিয়র যারা আছেন তাদের দ্বারাই ট্রেনিং হয়ে থাকে। এটা ট্রেনিং সময়সীমা হচ্ছে 3 থেকে 6 মাস হয়ে থাকে, অর্থাৎ 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে। এটা ট্রেনিং সম্ভবত এটাই 3 থেকে 6 মাসের মধ্যে একটা ট্রেনিং হয়ে থাকে, অনেক সময় 3 মাস হতে পারে বা 6 মাস। তো এখানে অনেক সিনিয়র অফিসাররা তারা এই ট্রেনিং এ থাকেন এবং তারা এই ট্রেনিংটি করিয়ে নিয়ে থাকেন। তো এবার আসি, আপনাদের অনেকের কমেন্টে রিপ্লাই করেছেন যে অনেক কিছু জানতে চেয়েছেন, তো সেই প্রেক্ষিতে আসলে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে আমি কালকে আপনাদের পোস্টে বলেছিলাম যে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন। তো সেই প্রেক্ষিতে কয়েকজনের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এক ভাই লিখেছেন, আহমেদ আহমেদ ভাই লিখেছেন, তিনি জানতে চেয়েছেন যে কত বছর পর প্রমোশন হয় এবং আর সর্বোচ্চ কোন পদ পর্যন্ত যাওয়া যায়। তো খুব সুন্দর একটি প্রশ্ন। ভাইটির উত্তর হচ্ছে এটা প্রমোশন 3 থেকে 8 বছর হয়ে থাকে, অর্থাৎ 3 বছরের মধ্যেও আপনি প্রমোশন পেতে পারেন।
এবং 8 বছরের মধ্যেও আপনি প্রমোশন পেতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার জাতীয় গোয়েন্দা সংস্থার সম্পূর্ণ আপনার পারফরমেন্সের উপর নির্ভর। আপনি কতটা জাতীয় গোয়েন্দা সংস্থাকে নিজেকে ঢেলে দিতে পারতেছেন, কতটা নিজেকে উৎসর্গ করতে পারতেছেন এবং কতটা তাদেরকে কাজের অগ্রগতি করতে পারতেছেন, এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার। অনেক সময় আপনি 2 বছরও প্রমোশন নিতে পারবেন। আহ, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ পারফরমেন্সের উপর নির্ভর। তবে তাদের গ্রেড অনুযায়ী বা গেজেট অনুযায়ী হচ্ছে 3 থেকে 8 বছরের সময় লাগে একজনের প্রমোশন হতে। এবং আপনি জানতে চেয়েছেন যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ফিল্ড স্টাফ থেকে সর্বোচ্চ কোন পদ পর্যন্ত প্রমোশন পাওয়া যায়। সেটা আপনাকে আগেই বললাম যে আপনার যদি পারফরমেন্স ভালো থাকে এবং এবং আপনি যদি নিজেকে ঢেলে এবং আহ, সেইভাবে কাজের অগ্রগতি করতে পারেন এবং সেই গোয়েন্দা বাহিনী থেকে আপনি যদি খুশি করতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ ফিল্ড স্টাফ থেকে সর্বোচ্চ পদ হচ্ছে এডি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অর্থাৎ আপনি সেই পদ পর্যন্ত যেতে পারবেন। এরপর আরেক ভাই লিখেছেন এসকে সাকায়াত হোসেন, তিনি জানতে চেয়েছেন এরাও কি অবসরে যায়, আর কত বছর পর্যন্ত চাকরি করতে পারে। এটাও খুব সুন্দর প্রশ্ন যে হ্যাঁ, যে অনেকে আসলে জানেন না যে গোয়েন্দা বাহিনীতে চাকরি করলে কি তারা অবসরে যান না, বা অনেকে জানেন না যে তারা অবসর মনে হয় যায় না। তবে এই ভাইটির উত্তর হচ্ছে যে হ্যাঁ, তারাও অবসরে যায়। এটা সব বাহিনীর ক্ষেত্রে, কারণ অবসরে না গেলে আসলে নতুন করে লোক কিভাবে নেবে, কিভাবে জনবল নেবে। তো অবসরে তো অবশ্যই যেতে হবে এক সময়। তো এবং কত বছর পর্যন্ত চাকরি করতে পারবেন, এটা সর্বোচ্চ হচ্ছে আপনার 25 থেকে 35 বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন। তো এটাই হচ্ছে সর্বোচ্চ বয়স সীমা। তার উপরে যদি আপনি আরো করতে পারেন তাহলে সর্বোচ্চ ধরে নেওয়া হয় 50 থেকে 60 বছর। কিন্তু আর সময়সীমা মধ্যম অনুযায়ী হচ্ছে 25 থেকে 35 বছর। এরপর যদি আপনার আরো যোগ্যতা থাকে বা শারীরিক সেই সমস্যাটি না থাকে এবং শারীরিক যোগ্যতা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 50 থেকে 60 বছর পর্যন্ত করতে পারবেন। তবে আপাতত মধ্যম সীমা হচ্ছে যে 25 থেকে 35 বছর। এরপরে আরেক ভাই লিখেছেন যে গল্পটা তোমার আমার। আহ, তিনি জানতে চেয়েছেন এনএসআই কারা নিয়োগ দিয়ে থাকে। তো এটা হচ্ছে যেমন ট্রেনিং এর কথা বললাম, 3টা বাহিনীর সমন্বয়ে আহ, দেখা যাচ্ছে যে ট্রেনিং করা হয়, তেমনি ঠিক তদ্রূপ এই বাহিনীর 3টা বাহিনী স্পেশাল গোয়েন্দা সংস্থা মিলে তারা এই এনএসআই তে নিয়োগ দিয়ে থাকে। আহ, এই 3টা বাহিনীর সমন্বয়ে মিলে একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির মাধ্যমেই তারা নিয়োগ দিয়ে থাকে এনএসআই তে। এরপর আরেক ভাই লিখেছেন কষ্টের জীবন, তিনি জানতে চেয়েছেন যে সব পদের কি মেডিকেল হয়। হ্যাঁ, অবশ্যই। এটা আপনি পিএম থেকে শুরু করে সর্বোচ্চ এডি পর্যন্ত যে পদগুলো আছে তাদের অবশ্যই সবগুলোই মেডিকেল করানো হয়। কারণ মেডিকেল ছাড়া আসলে এইসব ডিফেন্স লাইনে বা এইসব গোয়েন্দা সংস্থায় আপনাকে কখনোই চাকরি দিবে না। তো আপনারা আর্মি এগুলো তো জানেন যে মেডিকেল করানো হয়। তদ্রূপ গোয়েন্দা সংস্থায় এনএসআই তেও মেডিকেল করানো হয়। এরপরে জানতে চেয়েছেন যে অনেকে অনেকে জানতে চেয়েছেন যে মেডিকেল টেস্টে কি কি করানো হয়, বা যদি একটু বলতেন। মেডিকেল টেস্ট এনএসআই তে ঠিক কঠোরভাবে তেমন একটা দেখা হয় না, তবে কয়েকটি বিষয় আপনাকে কঠোরভাবে দেখতে পারে। সেটি হচ্ছে যে আপনার হাইট মাপা, অর্থাৎ আপনি 5 ফুট 4 ইঞ্চির মধ্যে আছেন কিনা, এটাও দেখা হয়। তারপরে আছে আপনার রক্ত টেস্ট, রক্তে কোনো সমস্যা আছে কিনা বা ভাইরাস আছে কিনা বা কোনো এসআইভি পজিটিভে বা কোনো ভাইরাসে আক্রান্ত আছে কিনা, সেই বিষয়টিও দেখা হয়। তারপর আপনার ড্রপ টেস্ট দেখা হয় যে আপনি আগে পরে কোনো মাদকাসক্ত করতেন কিনা বা কোনো কিছু আসক্ত আছেন কিনা, এই ড্রপ টেস্ট করা হয়। এরপর আরেকটি বিষয় দেখা হয় যে আপনার আগে পরে কোনো বড় ধরনের সার্জারি বা অপারেশন করা আছে কিনা, যেমন অনেকে লিভারের অপারেশন করিয়ে থাকেন, কিডনির অপারেশন করিয়ে থাকেন, হার্টের অপারেশন করিয়ে থাকেন। কারণ যেহেতু 18 থেকে 32 বছর পর্যন্ত চাকরিতে নেবে, সেহেতু আমরা অনেকে 27 বছরের বয়সীয়, 28 বছর বা 25 বছর এরকম সিনিয়র ব্যক্তিগণ আবেদন করে থাকেন এবং পরীক্ষা অ্যাটেন্ড করে থাকেন। তো সেক্ষেত্রে এই বিষয়টিও মেডিকেলে দেখা হয় যে আপনার বড় ধরনের কোনো অপারেশন আছে কিনা। তারপরে আরেকটি বিষয়ও দেখা হয়, সেটা হচ্ছে যে আপনার শরীরে কোনো ট্যাটু, বড় কোনো ট্যাটু আছে কিনা। দেখা যাচ্ছে অনেকে ট্যাটু আঁকেন, দেখা যাচ্ছে এমন অদ্ভুত ট্যাটু যেগুলো আসলে একটা বাহিনীতে থাকা চাকরি করলে সব আসলে ঠিক না। তো সেই বিষয়টাও অনেক সময় দেখা হয়। তবে ট্যাটু থাকা অল্প আছে সেটা কোনো বিষয় না, কিন্তু এমন ট্যাটু যেন না থাকে যেটা আসলে এই বাহিনীতে বা প্রত্যেক বাহিনীতেই সমস্যা সৃষ্টি করে। তাই শরীরে কখনো আপনাদের যদি ট্যাটু থাকে বা বড় ধরনের অপারেশন থাকে, তারা অবশ্যই চাকরিতে পরীক্ষা দিবেন না, বিশেষ করে যাদের বড় ধরনের অপারেশন আছে। তাই আপনারা সচেতন থাকবেন এবং দেখা যাচ্ছে চাকরির আবেদন করার পরেও যদি আপনাদের শারীরিক কোনো সমস্যা থাকে, সেগুলো আপনারা মেডিকেল বা ডাক্তারের মাধ্যমে সারিয়ে নেবেন। আর যাদের বড় ধরনের অপারেশন আছে অবশ্যই আপনারা এড়িয়ে চলবেন।
তো এবার আসি যে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ভাইয়া সবই তো বললেন যে অসুবিধা কি কি আছে এই চাকরিতে করলে। দেখুন এই চাকরিতে আপনি যেমনটা সুযোগ সুবিধা পাবেন, যেমনটা সবকিছু পাবেন। তো প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে অসুবিধা তো কিছুই আছে। কম বেশি সব চাকরিতেই থাকে। তো এনএসআই এর ক্ষেত্রে কিছু, কিছু অসুবিধা আছে। সেটা হচ্ছে যে আপনার আ প্রথমত যারা আমরা একটু মোবাইলে আসক্ত বেশি, দেখা গেছে মোবাইলে ছাড়া থাকতেই পারি না। এনএসআই প্রথমত যে সমস্যাটি হয়, অসুবিধাটি হবে সেটা হচ্ছে যে আপনি মোবাইল খুব কম ইউজ করতে পারবেন। একবারেই যে পারবেন না তেমনটা নয়। যখন আপনি ডিউটিতে থাকবেন তখন আপনি মোবাইল তেমন একটা ইউজ করতে পারবেন না। যেমন সোশ্যাল মিডিয়ায় আপনি থাকতে পারবেন না। ব্যবহার করতে পারবেন। ডিউটি শেষ হলে আপনি অল্প পরিমাণে থাকতে পারবেন। তাদের চাকরি হওয়ার পর আপনাকে কিছু শর্তাবলী দিয়ে থাকবে। সেই শর্তাবলী অনুযায়ী আপনাকে চলতে হবে। যেহেতু নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় আপনি চাকরি করবেন, সেক্ষেত্রে আপনাকে সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বা আপনি যে চাকরি করেন সেটাও বলা যাবে না। তো এনএসআই এর ক্ষেত্রে এই একটি সমস্যা হচ্ছে যে আপনি এই ডিপার্টমেন্টে যখন জব করবেন তখন আপনি বলতে পারবেন না যে আমি এনএসআই তে জব করি, কারণ এটা তার সম্পূর্ণ আপনার গোয়েন্দা ভিত্তিক থাকতে হবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে যখন আপনি ডিউটিতে থাকবেন, ট্রেনিং এ থাকবেন, আপনি তো ফোন ইউজ করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি নিজে বলতে পারবেন না যে আমি এনএসআই এর একজন সদস্য। আর তৃতীয় ক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে অনির্দিষ্ট ডিউটি টাইম হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে নাইটেও শিফট করতে হতে পারে। অর্থাৎ নাইটের শিফট তখনই হয় যখন ইমার্জেন্সি এরিয়ার মধ্যে ডিউটি পড়ে। অর্থাৎ ইমার্জেন্সি এলাকায় দেখা যাচ্ছে যেখানে সন্ত্রাস বিরোধী বেশি হয়ে থাকে, বা দেখা যাচ্ছে এই এলাকায় ক্ষতিগ্রস্ত হতে পারে, বা কোনো সমস্যার মধ্যে আছে, বড় ধরনের অপারেশন, তখন আপনাকে নাইট ডিউটিও করতে হতে পারে, ডে বাই নাইট। অর্থাৎ আরেকটি বিষয় হচ্ছে যে তখন ডিউটির সময়সীমা থাকে না। দেখা গেছে ৮ ঘন্টা থেকে আপনাকে ১২, ১৩, ১৪ ঘন্টাও ডিউটি করতে হতে পারে। তো এনএসআই এর মধ্যে অসুবিধা হচ্ছে এই ৩ টি। যারা আমরা অতিরিক্ত ফোন আসক্ত, তারা ফোন খুবই কম ইউজ করতে পারবেন। ডিউটি টাইম ছাড়া অল্প করতে পারবেন কিন্তু খুব কম পরিসরে। কারণ তাদের আ নিরাপত্তার ক্ষেত্রে এবং আপনাকে কিছু শর্তাবলী দিয়ে রাখবে। তো এর বাইরে যদি আপনি যান তাহলে তাদের শাস্তির আওতায় আপনাকে আনা হবে। তো এক্ষেত্রে আপনি ফোন ইউজ করতে পারবেন কিন্তু ডিউটি টাইম ছাড়া খুবই অল্প পরিমাণে, খুবই অল্প পরিসরে আপনি ফোন ইউজ করতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে যে আপনার ডিউটি অনির্দিষ্ট, অর্থাৎ আপনার সময় নেই। যদি আপনার কোনো ঝুঁকিপূর্ণ এলাকায় পোস্টিং পড়ে সেক্ষেত্রে তো আপনাকে ৮ থেকে ১২ ঘন্টা বা ১৪ ঘন্টাও ডিউটি করতে হতে পারে। এটা হচ্ছে আপনার এলাকা এবং ঝুঁকিপূর্ণ এরিয়া ভিত্তিক অনুযায়ী, পোস্টিং অনুযায়ী। আর তৃতীয় হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে আপনি যে বাহিনীতে চাকরি করেন সেটা আপনি খোলামেলা বলতে পারবেন না বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারবেন না। তো সম্পূর্ণ নিরাপদ থাকতে হবে। তো সর্বশেষ আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ভেরিফিকেশন। আমরা অনেকে বুঝে থাকি যে আমি তো প্রিলিতে পাস করে গেছি, রিটেনে পাস করে গেছি, ভাইভাতে পাস করে গেছি। ভেরিফিকেশনে আর ততটুকু কি সমস্যা হবে? দেখুন অন্যান্য ডিপার্টমেন্টে তো বললামই যে অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু আপনার ভেরিফিকেশন থেকে অন্যান্য কিছু আপনি যদি পাস করেও যান তাহলে কিছু তথ্য লুকানো যায়। কিন্তু লুকানো গেলেও এনএসআই এর ক্ষেত্রে কিন্তু তদ্রূপ ভিন্ন। আপনার ৫ টি ধাপে পরীক্ষা কিন্তু খুব নিখুঁতভাবে দেখা হবে। তার মধ্যে ভেরিফিকেশনটাও আপনাকে খুব জোরালোভাবে তারা দেখবে। ভেরিফিকেশন তারা দেখে থাকবে যে আপনার অতীতে কোনো মামলা আছে কিনা, হত্যা মামলা, বা আপনি কোনো সন্ত্রাস বিরোধী কাজে জড়িত আছেন কিনা, বা আপনি এই দেশের নাগরিক কিনা। তারপরে হচ্ছে আপনি কোনো মার্ডার কেসের সঙ্গে জড়িত কিনা, বা মাদকাসক্ত কিনা, বা মাদক কারবারি করেন কিনা, ইত্যাদি বিষয়ে আপনাকে ভেরিফিকেশন করবে। এছাড়া শুধুমাত্র আপনার যে ভেরিফিকেশন করবে তা না, আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটা মানুষেরই কম বেশি ভেরিফিকেশন করে থাকবে, যে দেখবে যে তার পরিবারে কোনো সন্ত্রাস বিরোধী কার্যক্রমে জড়িত কিনা, বা কোনো অবৈধ কাজে জড়িত কিনা। তো ভেরিফিকেশনে যদি আপনি উত্তীর্ণ হয়ে যান ইনশাল্লাহ, আর বাকি যেগুলো তে যদি আপনি উত্তীর্ণ হন অবশ্যই আপনি এই চাকরিটি পাবেন। তো সর্বোপরি আশা করি আজকের ভিডিও অনেকটা লম্বা হয়েছে, অনেকের জন্য বিরক্তিকরও হতে পারে। আসলে কিছু করার নেই। আজকে আসলে আপনাদের মাঝে এনএসআই ফিল্ড স্টাফ সম্পর্কে যে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আজকের পর থেকে আসলে আপনাদের আর কোনো কোশ্চেন থাকবে না বা প্রশ্ন থাকবে না। তো এনএসআই তে আপনারা চেষ্টা করুন। এটা একটা স্বপ্নের চাকরি। অনেকে বুঝতে পারে না এনএসআই চাকরিটা কেমন। এনএসআই এমন একটি পাওয়ারফুল চাকরি যেটা যদি আপনার চাকরি হয় তখন আপনি বুঝতে পারবেন যে এটা সামাজিক মর্যাদা থেকে শুরু করে আহ, উচ্চ পর্যায় পর্যন্ত আপনি কতটুকু মর্যাদা পাবেন। তো সোনার হরিণের জন্য সবাই অপেক্ষা করে। আর আরেকটি বিষয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে খারাপ তেমনটা নয়, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে ছোট করে দেখবো এমনটা নয়। তবে এনএসআই এর ক্ষেত্রে অনেকটা ভিন্ন রকম, কারণ এনএসআই এর ক্ষেত্রে যেহেতু জাতীয় গোয়েন্দা সংস্থা, এখানে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেটা আসলে অনেক সময় অনেকে
বলা যায় না, বা তাদের বাহিনী থেকেও অনেকে বলতে চায় না, কারণ এটা তো নিরাপত্তার ক্ষেত্রে। তো আপনি যখন চাকরি করবেন তখন আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন যে এই বাহিনী থেকে আপনি কতটুকু সুবিধা পাচ্ছেন। তো ভিডিওটি আজকে অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকে এই পর্যন্তই। যদিও আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের মনে হয় যে আমি এই বিষয়টি জানতে পারিনি, তবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বা ইনবক্স করবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। আর আরেকটি অনুরোধ করব, বারবারই অনুরোধ করি আপনাদের কাছে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। তো সবার কাছে আহ ক্ষমা প্রার্থী যে আজকে ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তবুও আশা করি ভিডিওটি দেখবেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।